মুভি শুরুতেই আমরা ইয়ান নামের একজন লোককে দেখতে পাই, যে নিউজিল্যান্ডের দুর্গম একটা জঙ্গলে হাইকিং করার জন্য যাচ্ছিল। সে জঙ্গলের সামনে গিয়ে গাড়ি পার্ক করে। এরপর সে নিজের ফোনটা চেক করে দেখে অনেকগুলো মিসড কল, কিন্তু ইয়ান কোনো কলেরই জবাব দেয় না। সে নিজের ব্যাগপত্র নিয়ে একাই জঙ্গলের ভেতর চলে যায়। আমরা বুঝতে পারি ইয়ান একাই হাইকিং এর জন্য এসেছে, কিন্তু তার জামা কাপড় এবং হাঁটার স্টাইল দেখে মনে হয় সে হয়তো জীবনে প্রথমবার হাইকিং করার জন্য এসেছে। সে কিছু দূর যাওয়ার পরেই হাঁপিয়ে ওঠে, যার ফলে তার জন্য হাইকিং করাটা অনেক কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পরে ইয়ান একটা সাইনবোর্ডের কাছে পৌঁছায়, যেটা দেখে ইয়ান বুঝতে পারে কাছের ঝুপড়িটায় যেতেও ইয়ানকে 9 ঘন্টা হাঁটতে হবে। এইটা দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সে সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সে আবার কিছু দূর গিয়েই এক জায়গায় বসে বিশ্রাম নেয়। সে তখন তার পায়ে একটা ক্ষত দেখতে পায়। সে তখন তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আবার চলতে শুরু করে। যাত্রা সবে 1 ঘন্টা হয়েছে, এর মধ্যেই সে হাঁপিয়ে উঠেছে এবং তার পায়ে কেটেও গেছে। একটু দূরে গিয়েই সে একটা কাপলদের দেখতে পায়, কিন্তু তাদের উপস্থিতিতে ইয়ান প্রচুর ঘাবড়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় তারা না যাওয়া পর্যন্ত সে সেখান থেকে যাবে না। এতে বোঝা যায় সে একজন ইন্ট্রোভার্ট, যে অন্যের সাথে কথা বলতে পছন্দ করে না। ইয়ান অনেক সময় ধরে সেখানেই অপেক্ষা করে, কিন্তু সেই কাপল তখনও ছবি তোলায় ব্যস্ত। এই জন্য সে ঝোপঝাড়ের পেছন দিয়ে কারোর নজরে আসার আগেই সেখান থেকে চলে যায়। এরপর সে এক জায়গায় বসে কিছু খাওয়ার সিদ্ধান্ত নেয়। যখনই সে একটা বিস্কুটের প্যাকেট খোলে, তখনই সেখানে মিকি নামের একজন হাইকার চলে আসে, যে অনেক বেশি কথা বলে এবং অপ্রয়োজনীয় প্রশ্ন করে। ইয়ান, যে আগে থেকেই অনেক অস্থির এবং ঘাবড়ানো, সে কোনো কথারই জবাব দিতে পারে না। সে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু মিকি কোনোভাবে তার সাথে যেতে রাজি করিয়ে নেয়। যখন তারা দুইজন হাঁটছিল, মিকি অনবরত অপ্রয়োজনীয় সমস্ত প্রশ্ন করে চলেছিল, যেন মনে হচ্ছিল সে নিজের সঙ্গেই কথা বলছে। ইয়ানের কোনো কথা বলারই সাহস হয় না। ইয়ান বলে তার একটু প্রকৃতির ডাকে সাড়া দেওয়া দরকার, তাই তার একটু প্রাইভেসি লাগবে। মিকি শুধু অন্যদিকে ঘুরে যায়, কারণ সে চায় না ইয়ান সেখান থেকে পালিয়ে যাক। এরপর তারা অনেক সময় ধরে হাঁটার পর অবশেষে তাদের কেবিনে এসে পৌঁছায়। ইয়ান সেখান থেকে আরেকবার পালানোর চেষ্টা করে। সে বলে সে পরের কেবিন পর্যন্ত যাবে, কিন্তু যখন নিকি বলে এর পরের কেবিনটা 1 দিনের হাঁটার দূরত্বে, তখন তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে ওই কেবিনে থাকতেই রাজি হয়। এরপরে তারা কেবিনে ঢোকে, যেখানে আগে থেকেই মনিকা এবং অস্টিন নামেই সেই কাপল উপস্থিত ছিল। নিকি সাথে সাথে তাদের দুজনের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে আর তাদের সঙ্গে গল্প করায় ব্যস্ত হয়ে যায়, কিন্তু ইয়ান শুধু বিশ্রাম নিতে চায়। এরপরে সেই রাতে ইয়ানকে আমরা রান্নাঘরে মাংস রান্না করতে দেখি। যখন ইয়ানের কাছে নিকি আসে, তখন ইয়ান এতটাই ঘাবড়ে যায় যে কাঁচা মাংসটাই সে চুলা থেকে নামিয়ে ফেলে। নিকি ইয়ানের এই আচরণে অবাক হয়ে যায় আর তাকে তার রান্নাটা শেষ করতে বলে। ইয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। এরপর সে মাংস রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলে আর তাতে আগুন লেগে যায়। আর এবার সে ভয়ে একদম পাথর হয়ে যায় আর সে বুঝতেই পারে না এইবার কি করবে। আর তখন নিকি আর মনিকা আগুন নেভাতে সাহায্য করে। সে যা কিছু করেছে লজ্জিত হয়ে তার ব্যাগপত্র সে বাইরে ফেলে দেয় আর চুপ করে সেখান থেকে বের হয়ে চলে যায়। আর যখন সে একটু দূরে এগিয়ে যায়, তখন সে অন্ধকারে একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। তখন সে ভয় পেয়ে আবারও ঘুরে কেবিনে ফিরে আসে। এরপর সে অস্টিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে, যাকে অনেক বুদ্ধিমান এবং শান্ত মনে হচ্ছিল। তখন অস্টিন জিজ্ঞেস করে, ইয়ান তুমি কি চলে যাচ্ছ? তখন ইয়ান বলে, আমি শুধু বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। এখন রাতে ইয়ানের ঘুমাতে অনেক অসুবিধা হচ্ছিল, কারণ তার মাথায় অনেক ধরনের টেনশন ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে মনিকা ইয়ানের চোখে ক্লান্তি দেখে ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি রাতে ভালোভাবে ঘুমাওনি? তখন ইয়ান শুধু হ্যাঁ বলে জবাব দেয়। কালকের রাতের ঘটনার পরে নিকি একদমই রাগ করেনি। নিকি তখন ইয়ানকে বলে তারা 4 জন বাকি রাস্তা একসাথেই যাবে, কিন্তু ইয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়, কারণ সে কথা বলতে অনেক ভয় পাচ্ছিল। যখন নিকি ক্ষত থেকে বাঁচার জন্য ইয়ানকে হাইকিং সক্স দেয়, তখন সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। এরপর তারা 4 জন জঙ্গলে ঘোরার জন্য রওনা হয়ে যায়। সবাই সবার গল্প এবং অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করতে থাকে, শুধুমাত্র ইয়ান ছাড়া। সে কারোর সঙ্গেই বেশি কথা বলে না, সে শুধু নিজের গন্তব্যে পৌঁছাতে চায় আর এই অদ্ভুত মানুষদের কাছ থেকে দূরে যেতে চায়। এক সময় মনিকা নিজের ফোন দেয় আর বলে তার সাথে একটা সেলফি
সেলফি তুলতে। ইয়ান একটু অস্বস্তিতে পড়ে, কিন্তু মনিকার খুশির জন্য সে সেলফিটা তুলে নেয়। এরপর তারা খাওয়া দাওয়া করার জন্য একটা ছোট্ট ব্রেক নেয়। স্বামী স্ত্রী দুজন কথা বলতে থাকে যে তারা জঙ্গলে একটাও পাখি দেখতে পায়নি, যেইটা একটা অদ্ভুত ব্যাপার। এরপর ইয়ান বলে আগের দিন সে জঙ্গলে একটা মরা প্রাণী দেখেছিল, কিন্তু সে জানতে পারেনি সেটা কি প্রাণী ছিল। ইয়ান এই কথা বলে একটা গভীর চিন্তায় ডুবে যায়। তখনই তার গ্রুপ কথা টপিকটা চেঞ্জ করে ফেলে। তখন সবাই তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানতে চায়। ইয়ান একটু ইতস্তত বোধ করে। তখন সে জানায় যে সে বিবাহিত ছিল, কিন্তু এখন সে সিঙ্গেল। তারা তাকে আরো প্রশ্ন করার চেষ্টা করে। তখন ইয়ান অজুহাত দেয় যে সে একটু বাথরুমে যাবে। এই বলে সে জঙ্গলের ভেতরে চলে যায়। সে জঙ্গলের ভেতরে গাছে আঁচড়ের দাগ এবং রক্ত দেখে। এইটা দেখে ইয়ান খুব বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে আবারও তার গ্রুপের কাছে ফিরে আসে। সে যা কিছু দেখেছে এই সব কিছু তার গ্রুপকে জানিয়ে দেয়। তারা তখন মনে করে যে এইটা কোনো ভয়ঙ্কর প্রাণীর কাজ হবে। এরপর তারা নিজেদের যাত্রা আবার শুরু করে আর অনেক সময় ধরে হাঁটতে থাকে। ইয়ান বরাবরের মতোই গভীর চিন্তায় মগ্ন। ইয়ান পিছন ফিরে শুধু দেখতে থাকে। ইয়ানের মনে হচ্ছিল কেউ তাদের পিছু নিচ্ছে। ইয়ান এই কথা তাদের সকলকে জানায়, কিন্তু ভালোভাবে দেখার পরেও তারা কিছুই দেখতে পায় না। এরপরে আমরা দেখতে পাই এই চারজন আর একটা কেবিনে এসে পৌঁছেছে, যেখানে তারা রাত কাটানোর জন্য সিদ্ধান্ত নেয়। রুমের ভেতরে তারা দুইটা ব্যাগ দেখতে পায়। ব্যাগ দুইটা হয়তো কোনো মেয়েদের, কিন্তু সেখানে কেউ ছিল না। এইটা দেখে ইয়ানের মনে আবারও অস্থিরতা আসে আর তার মাথায় খারাপ চিন্তা আসতে থাকে। কিছুক্ষণ পর গ্রুপ একটা গিটার দেখতে পাই আর খুশিতে সে গান গাইতে আর নাচতে শুরু করে, কিন্তু ইয়ান শুধু আগুনের কাছে বসে থাকে। মিকি ইয়ানকে নাচতে ডাকে, কিন্তু সে চুপচাপ বসেছিল। রাতের বেলা বরাবরের মতো ইয়ানের ঘুমাতে অনেক সমস্যা হচ্ছিল, তাই সে বাইরে ঘোরাফেরার সিদ্ধান্ত নেয়। এই সময় মিকি তার অদ্ভুত আচরণ দেখে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? যখন ইয়ানের ঘুম না আসার সমস্যা হচ্ছিল, তখন মিকি তাকে ঘুমানোর কিছু ট্যাবলেট দেয়, যেটা ইয়ান কোনো প্রশ্ন ছাড়াই খেয়ে নেয়। অবশেষে ইয়ান তার হতাশা প্রকাশ করে আর বলে যে সে একজন ব্যর্থ মানুষ, যে কোনো কাজের না। মিকির তার জন্য খারাপ লাগে, কিন্তু সে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। এরপর যখন মিকি ঘুমিয়ে পড়ে, ইয়ান আবারও কেবিনের মধ্যে হাঁটাহাঁটি করতে থাকে, কিন্তু ইয়ানের চোখ দ্রুত মেয়েদের সেই ব্যাগের উপর পড়ে। ইয়ান একটা ব্যাগে ক্যামেরা দেখতে পায়, যেটা সে কোনো অনুমতি ছাড়াই খুলে ফেলে। তারপর সে দুজন মেয়ের ছবি দেখে যারা জঙ্গলে হাইকিং করছিল। সবকিছু একদম স্বাভাবিক লাগছিল, কিন্তু একটা ছবিতে ইয়ান একটা অদ্ভুত লোককে দেখে যে মেয়েদের দূর থেকে দেখছিল। যখন সে সেই ছবিটা জুম করে, তখন সে এইটা দেখে অবাক হয়ে যায় যে সেই লোকটি আর কেউ নয়, সে ছিল মিকি। ইয়ান আরো ইনফরমেশন খোঁজার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই যেই ঘুমের ট্যাবলেট সে আগে খেয়েছিল সেগুলোর প্রভাব তার উপর শুরু হয়ে যায় আর সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। যখন ইয়ান পরের দিন সকালে ঘুম থেকে ওঠে, তখন সে নিজেকে একটা গরম কম্বলে ঢাকা দেখে। মনিকা জিজ্ঞেস করে যে সে মেঝেতে কিভাবে পৌঁছালো। এর উত্তরে সে জানায় মিকি তাকে ঘুমের ট্যাবলেট দিয়েছিল। তারপর সে বলে তাদেরকে সে কিছু দেখাতে চাই। এই সময় মিকি আর অস্টিন কেবিনে ফিরে আসে। মিকি জানায় সে ইয়ানের ওপর কম্বল দিয়েছিল যাতে সে ভালো মতন ঘুমাতে পারে, কিন্তু ইয়ান তাকে বিশ্বাস করে না। তাই সে ক্যামেরা বের করে আর সবাইকে জানায় যে মিকি সেই দুজন মেয়ের পিছু নিচ্ছিল। দুর্ভাগ্যবশত সেই ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। এরপরেও ইয়ান দাবি করে যে মিকি সেই দুজন মেয়েকে খুন করেছে। সে এটাও বলে যে তাকে আগের রাতে ড্রাগস দেওয়া হয়েছিল, কারণ সে সত্যের অনেক কাছাকাছি চলে এসেছিল। মিকি রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এই সব কি বলছে, তার উপর এত মিথ্যা অভিযোগ কেন দেওয়া হচ্ছে। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সেই দুজন হাইকার মেয়েরা রুমে ফিরে আসে, যার ফলে পুরো রহস্যটা সমাধান হয়ে যায়। এই লজ্জার পর ইয়ান নিজের জিনিসপত্র প্যাক করে নিয়ে চুপচাপ কেবিন থেকে বের হয়ে চলে আসে, কিন্তু আরেকবার তার মন বদলে যায়, কারণ সে জানে যে সে নিকির সাথে অন্যায় করেছে। সে নিকির কাছে ফিরে আসে আর তার কাছে ক্ষমা চাই। অবাক করার বিষয় হলো নিকি সাথে সাথে তাকে ক্ষমা করে দেয় আর এমন আচরণ করে যে আগে কিছুই হয়নি। কিছুক্ষণ পরে সেই চারজনের গ্রুপ কেবিন থেকে বেরিয়ে আসে আর তাদের হাইকিং চালিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা একটা সাইনবোর্ডের সামনে এসে পৌঁছায়, যেখানে দুটো রাস্তা আছে, যেখান থেকে একটি রাস্তা অসাধারণ একটা ঝর্ণার দিকে যায় এবং অন্যটা জঙ্গলের দিকে। এতে গ্রুপটা বিভক্ত হয়ে যায়, কারণ কাপলটা ঝর্ণা দেখতে চায় আর মিকি ও ইয়ান জঙ্গলে হাইকিং করতে যায়। অবশেষে তারা নিজেদের পথে যায় আর পরের কেবিনে এক হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নিকি আর ইয়ান ঘন জঙ্গলে হাঁটতে শুরু করে। এক সময় তাদের মনে হয় তারা হয়তো পথ হারিয়ে ফেলেছে। তাদের প্রায় একটা দুর্ঘটনার মুখোমুখি হতে হয় যখন নিকি একটা ট্র্যাপে পা রাখতে
যাচ্ছিল, কিন্তু সে একটুর জন্য বেঁচে যায়। মিকি তখন বলে স্থানীয় লোকেরা এই ট্র্যাপ জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করার জন্য ব্যবহার করে। পরিস্থিতি আরো খারাপ হয় তখন তারা আবারও হাঁটতে শুরু করে। একটু দূরে এগিয়ে যাওয়ার পরে ইয়ান বলে ওঠে কেউ হয়তো তাদের পিছু নিচ্ছে, যেটা তারা দেখতে পাচ্ছে না। আর এইবার ইয়ান গাছের পেছনে কিছু একটা নড়াচড়া স্পষ্টভাবে খেয়াল করে। একটু পরেই তাদের ভয় দ্রুতই খুশিতে পরিণত হয় যখন তারা অসাধারণ একটা ঝর্ণার কাছে পৌঁছায়। এরপর তারা সেলিব্রেট করে তাদের যাত্রা আবারও চালিয়ে যায়। কিছু সময় পর সূর্য ডুবে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে। পরের কেবিন অবধি যেতে তাদেরকে একটা সরু রাস্তা দিয়ে যেতে হয়। ইয়ান বলে তারা এই রাস্তা দিয়ে গেলে তাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। মিকি ইয়ানের কথা না শুনে তাকে এগিয়ে যাওয়ার জন্য একটা টর্চ দেয়। ইয়ান ইতস্তত বোধ করে সামনের দিকে এগিয়ে যায় আর অন্ধকার রাস্তা ধীরে ধীরে হাঁটতে থাকে। কিন্তু ইয়ান ঘাবড়ে যাওয়ার কারণে সেই টর্চটা একটা ঢালুতে ফেলে দেয়। এই মুহূর্তে নিকি রেগে যায়, কারণ সে এই টর্চটার জন্য $300 খরচ করেছিল। এরপর ইয়ান নিকিকে বলে তুমি নিচে গিয়ে টর্চটা ফেরত নিয়ে আসবে, কিন্তু ইয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। এরপর ইয়ান সাবধানে ঢালু থেকে নিচে নামে আর সেই জায়গায় পৌঁছায় যেখানে টর্চটা পড়েছিল। কিন্তু যখনই ইয়ান টর্চটা তুলতে যাবে তখনই সে সেখানে অদ্ভুত একটা আকৃতি দেখতে পায় আর ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে চলে আসে। মনিকা এবং অস্টিন ঘটনাস্থলের খুব কাছেই ছিল, এই জন্য তারা দৌড়ে সেখানে পৌঁছায়। এরপর তারা সকলে মিলে সেই প্রাণীটাকে খুঁজতে শুরু করে যেটা তাদের পিছু নিচ্ছিল, কিন্তু এইবারও তারা কিছুই খুঁজে পায় না। এরপর তারা সকলে মিলে তাদের পাশের একটা ক্যাবিনে ওঠে। অস্টিন, মনিকা এবং নিকি বিশ্বাস করে যে ইয়ান মানসিকভাবে এই যাত্রা চালিয়ে যাওয়ার জন্য ফিট না, তাই তাকে এখান থেকে চলে যেতে হবে। এই কাপল তাদের হানিমুনে আছে, তাই মিকি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই এই দায়িত্ব নেবে। এরপর তারা তিনজন ইয়ানকে নিজের পরিকল্পনা সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তারা এমন ভাবে বোঝায় যে যেন তারা একটা ছোট বাচ্চার সঙ্গে কথা বলছে। ইয়ানও এটা বুঝতে পারে যে সে তাদের উপর বোঝা হয়ে যাচ্ছে, এই জন্য সে তাদের কথায় রাজি হয়ে যায়। কালকে সকাল হওয়ার সাথে সাথে ইয়ান আর নিকি নতুন হাইকিং করার জন্য শহরের দিকে যেতে শুরু করে। কয়েক ঘন্টা পর নিকির একটু ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, এই জন্য সে জঙ্গলের এক কোনায় চলে যায়। কিন্তু যখন নিকি অনেকক্ষণ ধরে ফিরে আসে না তখন ইয়ান চিন্তিত হয়ে পড়ে। সে চেক করতে যায় আর সে সেখানে একটা অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখে। এরপর মনিকা এবং অস্টিনের দৃশ্য দেখানো হয়, যারা গল্প করতে করতে ক্যাবিন থেকে ফিরে আসছে। তাদের সাথে ভয় পেয়ে থাকা ইয়ানের দেখা হয়। সে বারবার শুধু একটা কথাই বলছিল যে সে তাকে খেয়ে ফেলেছে। তখন সে তাদের এগিয়ে যেতে না বলে অন্য একটা রাস্তা নিতে বলে, কিন্তু তারা এটা মনে করে যে ইয়ান হয়তো পাগল হয়ে গেছে। কিন্তু যখন অনবরত ইয়ান তাদের সেই দিকে যেতে বাধা দেয় তখন অস্টিন তার উপর ছুরি ধরে আর সে বলে সে যেন তার থেকে দূরে থাকে। এরপর মনিকা এবং অস্টিন জঙ্গলের গভীরে যায়। তারা সেই একই জায়গায় পৌঁছায় যেখানে নিকিকে মারা হয়েছিল, কিন্তু এটা ভুল প্রমাণিত হয়। হঠাৎ করে একটা ভয়ঙ্কর জিনিস মনিকাকে নিজের দিকে টেনে নেয়। অস্টিন ঘাবড়ে গিয়ে মনিকাকে খোঁজার জন্য দৌড়ায়। জঙ্গলের ভিতর যখন সে মনিকাকে খুঁজছিল তখনই হঠাৎ করে তার সঙ্গে আবার ইয়ানের দেখা হয়ে যায়। ইয়ানকে খুনি ভেবে অস্টিন তার উপর হামলা করতে শুরু করে। তখনই হঠাৎ করে সে থমকে যায় যখন সে দূরে তার স্ত্রীর কাটা লাশ দেখতে পায়। অস্টিন তখন কাঁদতে শুরু করে। এরপরে সে আবারও ইয়ানের উপর হামলা করে দেয়। সে মনে করছিল তার স্ত্রীকে ইয়ানই খুন করেছে। আর তখনই ইয়ানের পা একটা ট্র্যাপে ফেসে যায়। আর তখনই হঠাৎ করে সেই খুনিটা সামনে চলে আসে। এইটা অনেক ভয়ঙ্কর এবং পাখির মতন দেখতে একটা প্রাণী। তারা দুইজন ভয় পেয়ে দ্রুত ক্যাবিনের দিকে দৌড়াতে শুরু করে। তারা ক্যাবিনে এসে সমস্ত দরজা জানলা শক্ত করে লাগিয়ে দেয়। এখন যেহেতু অস্টিন খুবই গুরুতরভাবে আহত, এই জন্য সমস্ত দায়িত্ব এসে পড়ে ইয়ানের ওপরে। সে তাদের রক্ষা করবে। সে যত দ্রুত পারে সমস্ত অস্ত্র শস্ত্র জড়ো করে নেয় যাতে সেই প্রাণীটা এলে তাকে মেরে ফেলতে পারে। সে অস্টিনকেও বিশ্বাস করায় যে তারা দুজন জীবিত থাকবে, কিন্তু অস্টিন বেশি আশাবাদী মনে হয় না। তখনই সেই প্রাণীটা তাদের ঘরের বাইরে চলে আসে। সে অনেকবার জোরে দরজায় ধাক্কা মারে, অবশেষে সে দরজা ভেঙে ফেলে। এখানে স্পষ্টভাবে দেখানো হয় যে এইটা অনেক বড় একটা ভয়ঙ্কর পাখি যে ছিল নরখাদক। সবার আগে সে অস্টিনের মাথাটা তার ধারালো ঠোঁট দিয়ে ছিঁড়ে খেয়ে ফেলে, কিন্তু যখনই ইয়ানের পালা আসে তখন সে প্রাণীটার সঙ্গে হাড্ডাহাড্ডি ভাবে লড়াই করতে থাকে। ইয়ানকে সবসময় একজন ব্যর্থ মানুষ ভাবা হতো, কিন্তু সে এক ভয়ঙ্কর লড়াই করে ওই প্রাণীটার সঙ্গে। সে ওই প্রাণীটাকে অনেক শক্ত করে ধরে ফেলে এবং নিজের আঙুল সেই প্রাণীটার চোখে ঢুকিয়ে দেয় আর পুরো শক্তি দিয়ে পাখিটার গলা চেপে ধরে। এখন সেই পাখিটা নড়াচড়া করাও বন্ধ করে দেয়। অবশেষে সেই ভয়ঙ্কর পাখিটা মারা যায় আর ইয়ান সেখানে বসে এক শান্তি
শান্তির নিঃশ্বাস নেয়। পরের দৃশ্যে ইয়ান রক্তে মাখামাখি অবস্থায় জঙ্গল থেকে বাইরে চলে আসে। তার ভয় অবশেষে শেষ হয়েছে। তখনই হঠাৎ করে তার মুখে রক্তের কয়েকটা ফোঁটা পড়ে। তখন সে উপরে তাকিয়ে দেখতে পায় সেই হাইকার মেয়েদের মধ্যে একটা মেয়ের লাশ গাছে ঝুলছিল। তারপর ইয়ান দূরে আরো একটা পাখি দেখতে পায়। তার পাশেই বাসায় রাখা অনেক বড় বড় 3টা ডিমও দেখতে পায়। সে তখন বুঝতে পারে জঙ্গল এই শিকারী প্রাণীতে ভরা। তখন সে জঙ্গল থেকে দৌড়ে প্রায় পার্কিং লট পর্যন্ত পৌঁছতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ আরেকটা পাখি তার উপর হামলা করে দেয়। ওই পাখিটা তাকে অনেক জায়গায় আহত করে ফেলে, কিন্তু ইয়ান বুদ্ধি খাটিয়ে সেই পাখির হাত থেকে কোনোভাবে বেঁচে বেরিয়ে আসতে পারে। দৌড়ে কোনো রকমে গাড়ির কাছে এসে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার কাছে গাড়ির চাবিটাই ছিল না। এই জন্য সে গাড়ির ভেতরে ঢুকতে পারছিল না। তাই সে দৌড়াতে থাকে। এমনকি অবশেষে সে মেন হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায়। অবশেষে ইয়ান একটা গাড়ি আসতে দেখে আর সে ওই গাড়ির দিকে দৌড়ায়। যখন গাড়িটা থামে তখন রক্তে মাখামাখি ইয়ান ওই গাড়ির কাছে সাহায্য চাই। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আমি নিজেও জানি ভয়েস ওভার করার সময় আমার কণ্ঠ অনেকবার এদিক সেদিক হয়ে যায়। তোমরা একটু ম্যানেজ করে নিও। ততক্ষণ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।